আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। খুব সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে রাত ৪:৫০। তো আজকে আমার ম্যাডামের স্কুলের জন্য আমি ২ ফ্লাক্স চা বানাবো। আমার ম্যাডাম স্কুলে হচ্ছে নাস্তার আয়োজন করছে। কারণ কয়েকদিন পর হচ্ছে স্কুল বন্ধ দিয়ে দিবে। এজন্য সব টিচাররা মিলে ২ জন ২ জন করে ১ জন করে হচ্ছে ২ জন ২ জন করে নাস্তার আয়োজন করে প্রতিদিন। তো আজকে আমার ম্যাডাম আর আমার ম্যাডামের বান্ধবী ২ জন মিলে নাস্তার আয়োজন করবে। তো বাহিরের থেকে খাবার অর্ডার করছে নাস্তার জন্য, আর বাসার থেকে আমি ২ ফ্লাক্স চা বানায় দিতেছি। তো ভাবলাম যে চায়ের রেসিপিটা শেয়ার করি। অনেকে তো আমার হাতের চা পছন্দ করেন। অনেক আপুরা বলেন যে, "আপু তোমার হাতের চা দেখলে খাইতে মনে চায়, খাওয়াবা কিনা?" তো অবশ্যই খাওয়াবো। যদি দেশে যাই, আপনারা যদি আমার আশেপাশে কেউ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবেন। আমি সাভার আসলে আমি আপনাদের সাথে হচ্ছে দেখা করব, মানে কি আমার বাসায় নিয়ে আসবো। সরাসরি কথা। বাসায় আসবেন, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু মেয়ে মানুষ হতে হবে, পুরুষ মানুষ না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ১ম এ পানি দিছি, পানি দিয়ে চিনি দিয়ে দিতেছি। এখন আমি আমার ২ ফ্লাক্স করে যে চা বানাই, আমার এখন চিনির মাপটা হয়ে গেছে। আমি টোটালি ১৪ চামচ চিনি দেই। অ্যা প্রতিটা ফ্লাক্সে ৭ চামচ করে চিনি দেই। আর ১৪ চামচ চিনি ২ ফ্লাক্সের জন্য একদম পারফেক্টভাবে হয়ে যায়। তো ওরা হচ্ছে চিনি বেশি খায় না, খুব অল্প দিই। এর জন্য হচ্ছে ১৪ চামচ দেই। যারা চিনি বেশি খায় চায়েতে, তাদের জন্য হয়তোবা আর বেশি লাগবে। কিন্তু আমার ম্যাডামরা চিনি কম খায় স্কুলের সবাই, এর জন্য কম দেই। তারপরে এই যে চাপাতি দিয়ে দিলাম, ৭ থেকে ৮ চামচের মতো মনে হয় চাপাতি দিয়েছিলাম। দেওয়ার পরে এখন আমি রুমে গিয়া হচ্ছে একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে বাকি কাজগুলা, বলক আসবে, কালার হবে, তারপরে আইসা করব। প্রতিবার আমি এমনই করি। চার পাতি, চিনি সবকিছু চুলার মধ্যে দিয়ে আমি রুমে যাইগা। কারণ এটা বলক আসতে দেরি হবে, এতক্ষণ কি চুলা পাড়ে বসে থাকবো। তারপরে চা ওইখানে দিয়া আমি হচ্ছে দুধের কৌটাগুলো, এখানে ১০টা দুধের কৌটা আছে। প্রতিটা ফ্লাক্সে ৫টা করে কৌটা। তো এই দুধ দিয়ে হচ্ছে চা অনেক মজা। তো আমি হচ্ছে বাংলাদেশ থেকে এই দুধ আমি আমার ম্যাডামের কাছ থেকে ৮ কৌটা চা নিছি। কারণ বাংলাদেশে আমি গিয়ে আমি আমার ফ্যামিলিকে আমি এই দুধ দিয়ে চা বানাইয়া আর কি খাওয়াবো। তারা সবসময় দেখে আমার ভিডিও। আমার বাসায় এখন, আগে কেউ চা খাইতো না, এখন আমাদের বাসার সবাই মনে করেন চাখোর হয়ে গেছে। তো সবাই আমাদের বাসায় ২ বেলা ৩ বেলা মানে যখন মন চায় তখনই চা খায়। তো ভাবলাম যে এই দুধ দিয়ে বাংলাদেশে গিয়া চা বানায় খাওয়াবো, দেখবো যে তারা কি বলে। পরে আমার ম্যাডামের কাছে বলছি, বইলা আমি ৮ কৌটা দুধ নিছি। পরে ম্যাডাম বলছে যে আমার যে কয়টা লাগে আমি নিয়া যাইতে। এখন আমার যে কয়টা লাগলে আমি যদি কার্টন ধইরাও নিয়া যাই, তাও আমার ম্যাডামে কিছু বলবে না। কিন্তু আমি এতগুলা নিবো কিভাবে? যাই হোক, গুনে, গুনে ৮ কৌটা নিছি, বেশি নেই নাই। তারপরে হচ্ছে বেসিংয়ে কিছু থালা বাসন ছিল, রাতের বেলা ওরা খাওয়া-দাওয়া করছে। আমি আবার রাতের বেলা ওদের স্যান্ডউইচ বানায় দিয়ে আমি হচ্ছে চলে যাইগা রুমে। কারণ ওরা খাওয়া-দাওয়া করতে অনেক দেরি করে, রিল্যাক্সে খায়। ওই সময় আমি এতক্ষণ এগুলো ধোয়ার জন্য অপেক্ষা করব নাকি? এর জন্য আমি দিয়ে হচ্ছে খাবার দিয়ে আমার রুমে আমি চলে যাই। ওরা খাওয়া-দাওয়া করে রান্নাঘরে এনে এগুলো রেখে দেয়। আমি সকালবেলা এসে এগুলো ধুই। তো ভাবলাম যে চা বসায় দিছি, ওই দিক দিয়ে হয়েছে, তাহলে হচ্ছে, আর এদিক দিয়ে টুকটাক যে কাজগুলো আছে এগুলো আমি করে ফেলি। তো এখনও বাহিরে কিন্তু অন্ধকার, আপনারা দেখতেই পারতেছেন, অত বেশি আলো না আমার ভিডিওতে, অন্ধকার অন্ধকার, কারণ বাহিরে এখন অন্ধকার। আর আমি তো আজকে ৪:৫০-এ আসছি রান্নাঘরে, কারণ আমার ২ ফ্লাক্স চা বানাইতে হবে। ৬টার আগে বানায় রেডি করতে হবে। আবার ৬টার পরে ওদের স্কুল আছে, ম্যাডামের ২ মেয়ের স্কুল আছে। ওদের স্কুলের জন্য হচ্ছে যাওয়ার সময় ওদের রেডি করে দিতে হয়, চুল-টুল বাইন্ধা দিতে হয়। তো এই জন্য আমি একটু আগে আসছি, যাতে করে আমি তাড়াতাড়ি করে চাটা বানায় শেষ করে ফেলতে পারি। এই তো আর কিছুদিন আমার ম্যাডামের স্কুলও বন্ধ হয়ে যাবে, আমার চা বানানোর দিনও শেষ হয়ে যাবে। তারপরে আমি নিজেও দেশে চলে যাব। ১ মাস বিরতি, ১ মাস পরে আবার আসবো। আসার পরে ম্যাডামরা আরও ২ মাস বাসায় থাকবে, থাকার পরে ডিউটি করবে। আবার যখন ডিউটি শুরু হবে তখন আবার মনে করেন যে আবার এইভাবে চা বানায় দিতে হবে। মানে মানে এটা আমার আরেকটা চাকরি ধরেন। যাই হোক, আমি এগুলাতে কিছু মনে করি না। আগে বিরক্ত লাগতো যে মানুষ কয়দিন নিয়া চা বানায় খাওয়ায়।
তো এখন আর কিছু মনে করি না, কারণ প্রতিটা জিনিস মানুষ হচ্ছে অভ্যস্ত হয়ে যায়, তো অভ্যাস হয়ে গেছি। আর যেহেতু আমি আমার ম্যাডামের কাছে কিছু চাইলে, কিছু বললে আমার ম্যাডাম সাথে সাথে শুনে, সেহেতু আমি আমার ম্যাডামের জন্য এতটুকু করতেই পারি, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কারণ আমার ম্যাডামে মানুষকে দিতে খাওয়াইতে পছন্দ করে। স্কুলে যে আমার হাতের চা যেদিন থেকে ওনারা বলছে যে পছন্দ, মানে পুরা স্কুলের মানে একটা সুনাম হয়ে গেছে যে আমার ম্যাডামের বাসার হচ্ছে চা সবচেয়ে বেশি মজা, ঠিক আছে? তো এই জন্য আমার ম্যাডাম আরও উৎসাহিত হয়ে তাদেরকে এইভাবে নিয়ে নিয়ে খাওয়ায়। তো যাই হোক, ম্যাডাম খুশি এজন্য। এর জন্য আমি আমার অনেক কাজকর্মে আমার ম্যাডাম খুশি। আলহামদুলিল্লাহ, বাসায় ক্যামেরা লাগানোর পরেও আজকে ১ মাসে প্রায় ২ মাস হয়ে গেছে ক্যামেরা বসাইছে। তারপরও আমার এখন পর্যন্ত একটু ভুল ত্রুটি আমার ম্যাডাম কিচ্ছু পায় না। বরঞ্চ সে অনেক খুশি, কারণ সে ক্যামেরায় দেখে যে আমি ফয়সালকে কিভাবে দেখে রাখি। ফয়সালে মানে কতটা শান্তভাবে আমার সাথে থাকে। তো এগুলা আমার কোনো ভুল ত্রুটি আলহামদুলিল্লাহ তারা পায় নাই। বললাম তো, আগামী যদি ২০ বছর আমি এই বাসায় কাজ করি, তারপরেও ওনারা ক্যামেরার ভিতরে আমার কোনো ভুল ত্রুটি পাবে না। কারণ আমি আগে যেভাবে কাজ করছি এখনও সেভাবেই কাজ করি। তো এইটাই, যদিও আমি এতদিন থাকবো না, আমি আর এবার বাংলাদেশ থেকে এসে আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব দেশে। কারণ যত বিদেশ করব ততই লাগবে। তো এজন্য আর বেশি দিন করব না। যাই হোক, এই যে চা পাতি কালার চলে আসছে, এখন আমি যে এক এক করে দুধের কৌটাগুলো হচ্ছে ঢেলে ঢেলে দিচ্ছি। ঢেলে দেই, এক কাপ ঢেলে দেই, মানে এরকম আর কি। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে মজা করতেছি, ঠিক আছে? এগুলা নিয়ে আবার কেউ কিছু বললেন না। তারপরে এই যে আপুরা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, চা খাইতে চান, আমার আসলে মনে চায় যে আমি সবাইরই চা খাওয়াই, কিন্তু অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করেন, এত দূর থেকে তো আর আপনারা আসতে পারবেন না। আর আমি নিজেও যেতে পারবো না, কেন জানেন? কারণ আমার ছুটি খুবই কম। আমি বাংলাদেশের অতিথি, আমার নিজের ফ্যামিলিতে আমি নিজেই অতিথি। ১ মাসের ছুটির জন্য যাব, ওই সময় আমি কি করব না করব আমি এইটাই ভাবতেছি, ভাইবা পাইতেছি না। যাই হোক, বাংলাদেশে যাওয়ার পরে আমার সর্বপ্রথম কাজ থাকবে আমার ব্যাংকে কিছু কাজ করতে দিয়ে বাকি মানে কাজগুলো আমি পরে করব। আগে আমার নিজের যে জরুরি কাজগুলো আছে সেই জরুরি কাজগুলো আমি সারবো। নইলে আমি যদি এই জরুরি কাজগুলো না থাকতো, তাহলে আমি বাংলাদেশে ১ মাস ছুটি দিবে আমার ম্যাডাম, আমি যাইতাম না। ১ মাসের জন্য শুধু শুধু এত টাকা পয়সা খরচ করে যায় কি হবে? ১ মাস এর জন্য আমি পরে হয়তোবা আরো ১-১.৫ বছর থাইকা আমি একবারেই চলে যেতাম। কিন্তু ওই যে ব্যাংকের কিছু কাজ আছে, নিজের জরুরি কিছু কাজ আছে, ওগুলা করার জন্য আমি মূলত যাচ্ছি। যাই হোক, আল্লাহ ভরসা। ১ মাস থাকি, থেকে আবার যেহেতু আসতে হবে আসি, এসে আর কিছুদিন থাকি। সবাই দোয়া করবেন যাতে করে খুব তাড়াতাড়ি আমার বিদেশটা মাপ হয়ে যায়, আমি যাতে বাংলাদেশে থাকতে পারি। বিদেশে জানে আল্লাহ আমাকে মাপ করে, আর যাতে বিদেশ না আসতে হয়, এটাই দোয়া করবেন আমার জন্য। আসলে সৎ পথে থাকলে সব কিছুই ভালো হয়। আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সৎ আছি, এবং আমি ক্লিয়ার কথা বলতে পছন্দ করি মানুষের সাথে। ওই যে ভিডিওতে এসে আমতা আমতা করব, এটা বলতে পারতেছি না, এটা করতে পারতেছি না, যেটা আমি বলতে পারবো না ওই বিষয় নিয়ে আমি কোনো কথাই এখানে তুলবো না। কারণ আমি যেটা ক্লিয়ার করে বলতে পারবো না সেটা নিয়ে আমি এখানে কথা কেন তুলবো? কোনো কথাই আমার তোলার কোনো প্রশ্ন নাই। যেটা আমি ক্লিয়ার করতে পারবো সেটা নিয়ে আমি কথা বলবো, তাই না? এরকমই আমি আসলে এরকমই একদম কি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। সবসময় আমি এরকমই থাকতে চাই, এতে করে আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক এতে আমার কিছু যায় আসে না, আমি আমার মতো, ঠিক আছে? তো আমার চা বানানো হয়ে গেছে, আর বাহিরেও আলো হয়ে গেছে। এখন সূর্য উঠতেছে, বাহিরে রোদ উঠে যাবে কিছুক্ষণ পর। আর এই কয়েকদিন এত পরিমাণে গরম ছিল এখানে, মনে হয় জীবনটা বাইরে যেত। এখন আবার কয়েকদিন ধরে অত বেশি গরম না। এখন এই যে গরম কমে গেছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ একটু দিছে, আসান দিছে। আর যেদিন বাংলাদেশে যাব ওই দিন আবার আরেকটা ওয়েদার পাবো, সেদিন হয়তো বা আরও নিজেদের দেশের ওয়েদার আরও বেশি ভাল লাগবে। আর মেঘলা মেঘলা ভাব, যখন মার সাথে কথা বলি তখন বলে যে আকাশ মেঘলা হয়ে আছে, এখন নামবে বৃষ্টি, তখন আমার মনে হয় যে আমি বাংলাদেশকে অনেক মিস করতেছি। এই বৃষ্টির মধ্যে আমি মনে করেন যতক্ষণ বৃষ্টি নামবে আমার মনে হয় বারান্দায় চেয়ার নিয়ে হচ্ছে বসে বসে এই বৃষ্টি দেখব। কারণ এই যে প্রবাসী লাইফে মরুভূমির মতো জীবন পার করতেছি, এখানে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, ঠান্ডা নাই, খালি ১২ মাস গরম। শীতের মধ্যেও মনে করেন এখানে শীত থাকে না, গরম থাকে।
তো এই জন্য বৃষ্টি নামলে আমি মনে হয় বারান্দায় বসে থাকবো, আর যেদিন বৃষ্টি নামবে ওই দিন আমার মারে খালি বলবো যে খিচুড়ি রান্না করো আর মাংস ভুনা করো। আপুরা কেউ কিছু মনে করেন না, বুঝছেন, কারণ যে এগুলা তো আর এখানে খাইতে পাই না, নিজের মন মতো করে তো আর ওরকম করে খাইতে পারি না। ওই দুপুরে একবার রান্না করি, তারা যেটা পছন্দ করে ওইটাই। এখন যদি বৃষ্টি নামে কিংবা মন চাইতেছে যেটা খাই রান্না করে, ওইটার কোনো মানে অপশন নাই। অপশন থাকলে কি মানে রান্না করে খেলে কিছু বলবে না, কিন্তু ওই জিনিসগুলো লাগবে না। আর আমাদের দেশি খাবারের যে স্বাদটা, এটা আমি এখানে নিজেও যদি একা রান্না করে খাই না, ওইটা আমি ওই স্বাদটা পাবো না, বুঝছেন। তারপরে যাই হোক, আমি এখানে মাছ ভাজতেছি, টুনা মাছ। টুনা মাছ তো দেখলেনই, চুলার মধ্যে দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায় গা, এরকম। তো আমি আজকে হচ্ছে মাকবুস রান্না করব। আমার কফিলে এটা অনেক পছন্দ করে। কফিলে অবশ্য অলরেডি রান্নাঘরে আসছিল, আইসা আমাকে জিজ্ঞাসা করছে যে কী রান্না করতেছো, আমি বলছি মাকবুস। এই কথা শুনে সে অনেক খুশি হয়েছে, কারণ সে অন্যান্য খাবার বেশি পছন্দ করে না, এই খাবারটাই বেশি পছন্দ করে। তো পেঁয়াজের সাথে আদা রসুন বাটা, তারপর টমেটো পেস্ট, এগুলো দিয়ে ভালো করে ভাইজা নিয়েছিলাম। তারপরে এই যে মশলা দিছি যা যা লাগবে, সব ধরনের আরাবিক মশলা এগুলো দিলাম, পরিমাণ মতো পানি দিলাম। এখন সুন্দর মতো তেল ওঠা পর্যন্ত ভালো মতো কষাই নিব। কষাইতে কষাইতে একদম পানি শুকায় যাবে, আর তেল যত আছে সব উপরে উঠে যাবে, তাইলে মনে করব যে কষানো হয়ে গেছে। আর এই রেসিপিটা আমি একটু শেয়ার করতেছি কেন জানেন, অনেক আপুরা প্রবাসে থাকেন, হয়তো বা তারা এক এক ধরনের বাসায় এক একভাবে রান্না করেন, চাইলে আপনারা এইভাবে রান্না করে আপনার ম্যাডামদেরকে খাওয়াইতে পারেন। হয়তো বা খেলে খারাপ বলবে না, প্রশংসাই করবে, কারণ আরব দেশের মানুষ খালি শুকনা শুকনা খাবার বেশি পছন্দ করে, তো ওদের জন্য পারফেক্ট খাবার। তো মশলা কষানো হয়ে গেছে, মাছগুলাও আমি এখানে ধাপ করে ঢেলে দিলাম আর কি। তো ঢেলে দেওয়ার পরে দেখেন আমি চামচ দিয়ে উল্টায় পাল্টায় একদম লাড়াচাড়া দিতাছি, কিন্তু এই মাছগুলা ভাঙ্গার নামে কোনো খবর নাই। আমাদের দেশের মাছ হইলে এইভাবে উল্টায় পাল্টায় লাড়া দিলে মনে করেন ভাঙ্গা চুরা চুরমার হয়ে যায়, তো কিন্তু এই মাছ চুলার মধ্যে দেওয়ার পরে আরও শক্ত হয়ে যায়, ভাঙ্গার কোনো অপশনই নেই। তো এখানে মাছগুলা আমি একটু কষাইতে দিমু, আর টাইম মনে করেন ওয়েস্ট করা যাবে না, সব সময় কাজে লাগাবো, যতক্ষণ রান্নাঘরে থাকবো কাজে থাকবো, একটার পর একটা করতেই থাকবো। ওই রান্না বসাই দিয়ে যে ওইখানে চুলার ঘরে দাঁড়ায় থাকবো তা কিন্তু করবো না। রান্না ওইদিকে বসাই দিছি, আর এইদিকে মনে করেন যে সালাদ কাটতেছি। তো ওইখানে রান্না হইতেছে, এখানে সালাদ কাটা হয়ে যাইতেছে। তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বের হইতে হবে, আমার কথা হলো এটা। আমি যখন কাজ করি মনে করেন একটার পর একটা করতেই থাকি, আমি সময় নষ্ট করি না। একটা করব আবার একটু বসে থাকবো, ওই সময় আমি নষ্ট করি না, এর জন্য আমার কাজ খুব দ্রুত হয়। ধরেন মেশিনে কাপড় দিয়ে আমি রান্না বান্না করতেছি, রান্না বসাই দিয়ে আমি আরেকটা কাজ করতেছি, মানে একসাথে 3-4টা কাজ আমি করে ফেলি। 3-4টা কাজ করলে মনে করেন আবার কাজ করতে সময় লাগে না। একটা বাসায় কিন্তু 6 জন মানুষের কাজ কিন্তু কম না, প্রতিটা কাজ আমার হাতে। তারপরও আমি কাজ করে এই যে রিল্যাক্সে বসে থাকি, আপনারা হয়তো বা শুনেন দেখেন। এই সব কিছু আমার হচ্ছে অবদান, কেননা আমি বুদ্ধি খাটায় কাজ করি, এই জন্য আমার কাজ করতে সময় লাগে না, বুঝছেন। বুদ্ধি খাটায় কাজ করলে কাজ করতে কোনো সময় লাগে না। তার মানে এই না যে এই বাসায় কাজ কম, কাজ আছে ভাই, প্রচুর কাজ আছে। আর প্রতিটা মানুষ হলো অগোছালো, সব কিছু আমার উপরে। এই তো সকালবেলা ঘর গুছাইতে গেছি, দেখি কি হ্যাঁ মেঝুমে বই ছিটাইয়া এখানে ওইখানে ছিটাইয়া ফালাই থিয়ে দিছে, মানে পড়াশোনা শেষে যে বইগুলা গুছাইবো এটাও গুছায় না। যাই হোক, বইগুলা গুছাইলাম, গুছাই ঘরটা পরিষ্কার করলাম, তারপরে গেলাম বড় মেয়েদের রুমে। ওই বড় মেয়ে দেখি খাওয়া দাওয়া করছে, চিপস চকলেট এগুলা, পানির বোতল এগুলা সব খাটের চিপা দিয়ে ফালাই থিয়ে দিছে। ময়লারই খালি, কিন্তু চিপা দিয়ে ফালাই থিয়ে দিছে। যাই হোক, খাট সরাসরি এগুলা সব ঝাড়ু দিয়ে এই কইরা মুছলাম, মুছার পরে তারপরে এই করলাম। প্রত্যেকটা মানুষে অগুছালো। তারপর ড্রয়িং রুমে গেলাম, ওই ড্রয়িং রুমে গিয়ে দেখি যে আমার কফিলে হচ্ছে ওই রুমে বইসা ছিল, কাপড় চুপড়ে এখানে এক প্যান্ট, ওইখানে এক গেঞ্জি, ওইখানে এক পাঞ্জাবি এরকম করে ফালাই দিছে। যাই হোক, ওই রুম পরিষ্কার করলাম, করার পরে আসলাম আরেকটা ড্রয়িং রুম। ওই রুমে আবার আমার ম্যাডামের ছোটো মেয়ে বৈশা বৈশা খেলাধুলা করে, ওই দেখি ওইখানে টিস্যু ফালাইছে, ওইখানে ওই যে কি বলে পেন্সিল কলম খেলনা মেলনা ওইখানে ফালাইছে, জায়গায় জায়গায় ফালাইয়া, মানে ঘরের অবস্থা খুব খারাপ।
তারপরে যাই হোক ওইটা পরিষ্কার করলাম, ওইটা পরিষ্কার করার পরে গেলাম ম্যাডামের রুমে গিয়া দেখি ম্যাডামে বাচ্চার ডাইপার পাল্টাইছে, ডাইপার খাটের উপর থেকে ফেক্কা ফালাইছে, ময়লার ঝুড়িতে পড়ে নাই, পড়ছে কোনে কি কাপড় চোপড়ের ঝুড়িতে গিয়া, হেডা আর আধে যে উঠায় ময়লার ঝুড়িতে ফালাইবো তাও ফালাই না, ওইভাবে রেখে দিছে। তারপরে এখানে টিস্যু, ওইখানে পানির বোতল, ওই বিছানার চাদর একদম ঠেলতে ঠেলতে নিচে নামায় হালাইছে। এগুলা সব মানে নামায় নামায় গুছাইয়া আবার ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়া তারপরে ঘরটর মুইসা এগুলো কাজ শেষ করলাম। মনে করেন প্রত্যেকটা মানুষই অগোছালো, সব কিছু আমার করতে হয়, বুঝছেন। আপনাদেরকে আমি জাস্ট ভিডিওর মাধ্যমে এইগুলো উদাহরণ দিলাম, কিন্তু এইগুলো এখন বাসায় লোকজন আছে তো, আর আজকে আমার ম্যাডাম ডিউটিতে যায় না, এর জন্য দেখাইতে পারি না, নাহলে আমি আজকের যে কাণ্ড কারখানাগুলো হয়েছে এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতাম। যাই হোক আমি দেখাই না, তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে এসে পড়ছি। তারপরে এখানে দেখতে পারতেছেন তেল, তো গতকালকে আলু ভাজছিলাম, আলু ভাজে যে তেল ফালাই দিতেছি, কারণ আমার ম্যাডামে হচ্ছে নাকি ইউটিউবে দেখছে যে ভাজা পোড়ার জন্য যে তেলগুলো ব্যবহার করা হয় একবার ইউজ করেই নাকি ওগুলো ফালাই দিতে হয়, দ্বিতীয়বার ওই ভাজা পোড়া আজকে ভাজলাম ওই তেলটা আবার দ্বিতীয়বার ব্যবহার করব, ওইটা আমার ওইটা করলে নাকি খাবার পেটে অসুখ হয়, মানুষ অসুস্থ হয়ে যায়, ওই তেল স্বাস্থ্যকর না। এই জন্য আমার ম্যাডাম বলছে যে অল্প অল্প তেল দিয়া মানে ভাজতে, যাতে করে একবার ভাইজে একবারই ফালাই দিতে, কিন্তু আমার প্রচণ্ড মায়া লাগে যে কতখালি তেল ফালাই দিলাম, শুধু একবার ভাজছি, তারপরও মায়া লাগতেছে। পরে আমি আগে যে পাতিলটা ছিল ওইটা বড় ছিল, তো বলছি ছোট পাতিল এনে দিতে, যাতে করে অল্প তেল ঢাইলা আমি রান্না করতে পারি এটাতে। পরে ছোট ওই যে পাতিল এনে দিছে। তারপরে এই যে বেদানা ফল কাটতেছি। এখন বেদানা ফলের রহস্য কই, কিছুদিন পরে তো আমি জামুগা বাড়িতে, তো আমার ম্যাডামে কি করছে এক ব্যাগ বেদানা ফল নিয়ে আসছে। এখন ওরা তো জীবনও এই বেদানা ফল আমি যদি না কাইটা খাওয়াই তাহলে জীবনও খাইবো না, অমনি ফ্রিজে পইচ্চা টইচ্চা হয়ে যাবো গা, পরে সব ফালাই দিব, ঠিক আছে। তো বেদানা ফল ভাবলাম যে কদিন আসি ও ঘরে দুইটা দুইটা করে শুইলে একদম খাওয়ায় শেষ করে থুয়া যায়, নাহলে এগুলো যদি ফ্রিজে থুয়া যায় তাইলে কি করব, ওই যে বেচারার বেদানা ফল ফ্রিজের মধ্যে পইচা তারপরে ওইখানেই মরবো, ঠিক আছে, পরে ফালাই দিব। টাকা দিয়ে কিনাই না, ওদের কোনো মানে মায়া নাই, আলসামির জন্য খাইবো না, শুধু ফালাই দেবো। এর জন্য ভাবলাম যে আমি বেদানা ফলগুলো ওদেরকে প্রতিদিন দুইটা দুইটা করে করব। আর আম, তরমুজ, তারপরে হচ্ছে কমলা, তারপরে আঙ্গুর, এগুলা ফল ছিল। এখন এতগুলা ফল একসাথে দিলে তো খাইতে পারবে না, তারপর আমি অল্প অল্প করে কাইটা কাইটা প্রতিটা দিছি, নাহলে এই বেদানা ফলগুলা না ছুইলা দিলে এগুলো এইভাবে রাইখা গেলে এগুলা পরে ফালাই দিবে। যাই হোক টাকা দিয়ে জিনিস কিনা অপচয় কইরা ফালাই দেয়া কোনো লাভ নাই, ওদের হয়তো বা কিনে ওরা কোনো মায়া নাই, কিন্তু আমি যেহেতু চোখ দিয়ে দেখি আমার খুব মায়া লাগে এই জিনিসগুলা ফালাইতে। তো আমি দুইটা বেদানা ফল ছুলতেছিলাম, আর এই দেখে আমার হচ্ছে মাকবুস রান্না হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে, আর একটু একটু হালকা হালকা লাড়াচাড়া দিয়ে দিলাম, একদম পারফেক্টভাবে পানি শুকায় গেছে, আমার রান্নাও হয়ে গেছে। এখন আমি হটপট নাই, কারণ হটপট দুইটাই ম্যাডামে নিয়ে গেছে, ওই স্কুলের নাস্তা অর্ডার দিছে, ওইখানে নাস্তা দিবে, তো এই জন্য আজকে পাতিলার ভিতরে খাবার রাখবো। আমার আবার রান্না করে যদি এই হটপটে বাইরে না রাখি আমার ভাল লাগে না দেখতে, পাতিলার ভিতরে রান্না করে পাতিলার ভিতরে রেখে দিতে ওইটা কেন যেন আমার কাছে অগোছালো মনে হয়, ভাল লাগে না দেখতে। তো যাই হোক আজকে পাতিলাই থাকুক। এরপরে আমার ম্যাডামের সকাল 9টা বাজে স্কুল থেকে চলে আসছিল, নাস্তার আয়োজন করে বাচ্চা নিয়ে বাসায় চলে আসছিল। তারপরে আমার ম্যাডামের যে চায়ের ফ্লাক্স আছে ওগুলা হ্যাঁ বান্ধবী এসে এখন দিয়া যাবে। তো আমার ম্যাডামের মেয়ে আমাকে ডাক দিয়ে বললো যে 5 মিনিট পরে ম্যাডামের বান্ধবী গেটের সামনে চায়ের ফ্লাক্স তারপর হটপট এগুলো নিয়ে আসবে, দেওয়া যাবে। তো একটু দাঁড়াইতে, পরে আমি বাসায় আসলাম, মানে বাসার গেটের সামনে আসলাম, এসে দাঁড়ায় আসছি, কিন্তু 10 মিনিট ওভার হয়ে গেছে, ওনার কোনো খবর নাই। অবশেষে চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।